নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। ইস্ট বেঙ্গলের খবর অতি অবশ্যই থাকবে। ইস্ট বেঙ্গলে দেখুন, ট্রান্সফার নিউজ নিয়ে তেমন কোনো খবর নেই যে ইস্ট বেঙ্গলে কে আসবে না আসবে, কারণ ইস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত একটি জায়গা ফাঁকা আছে। ষষ্ঠ বিদেশি কে হবে সেটা নিয়ে অনেক কথাবার্তা চলছে, জলঘোলা চলছে, তবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো আপডেট নেই। ইস্ট বেঙ্গলের ডুরান্ড কাপের ম্যাচ রয়েছে কাল, তো সেই ম্যাচটাতে কনসেন্ট্রেট করতে চাইছে টিম। আপনারা প্রত্যেকেই জানেন ইস্ট বেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে কোয়ালিফাইং ম্যাচ ছিল বা প্রিলিমিনারি ম্যাচটা ছিল সেটা জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলতে যাবে, তো খেলবে। তবে এই ম্যাচটার পরে 12ই অগস্টের এই ম্যাচটার পরে ইস্ট বেঙ্গলে প্লেয়ারদেরকে দুদিনের ছুটি দেওয়া হয়েছিল, তো ছুটি কাটিয়ে আজকে টিম তারা প্র্যাকটিস করেছে বিকেলে, এবং এই প্র্যাকটিসে কিন্তু একটা চমকপ্রদ ঘটনা ঘটেছে। কি সেই চমকপ্রদ ঘটনা? সেটা হচ্ছে যে আজকে হঠাৎ করে নাচো মনসালভেকে দেখা গিয়েছে। যেই নাচো মনসালভেকে মনে করা হচ্ছিল যে বোধহয় সিজন আউট হয়ে গিয়েছে, তার হাঁটুর চোট এতটাই গুরুতর, কিন্তু তাকে হঠাৎ বাস থেকে নামতে দেখা যায়, তাকে প্র্যাকটিসে দেখা যায়। যদিও সে যে ছবি আমি দেখেছি তাকে বাস থেকে নামার, সেই ছবি থেকে কিন্তু কোথাও একটা তার পায়ে অস্বস্তি রয়েছে, এটা বোঝা যাচ্ছিল, মনে হচ্ছিল, বা মাঠ ছাড়ার সময়ও কিন্তু তাই মনে হচ্ছিল। এবং যেটা আরো আশ্চর্যের বিষয়, নাচো কিন্তু আজকে প্র্যাকটিসই করেনি। দীর্ঘক্ষণ সে ড্রেসিং রুমে গিয়ে বসেছিল, প্র্যাকটিস সে কিছু করেনি। অপরদিকে প্লেয়াররা প্রত্যেকেই প্র্যাকটিস করেছে, এবং এটা একটা ভালো বা খারাপ দিক যাই বলুন না কেন, ভালো যে এই বিরাট একটা ম্যাচ খেলার পরে এমন একটা আল আরাবির মতন একটা টিমের বিরুদ্ধে ম্যাচ খেলে 4-4টে গোলে জেতা, 4-1 গোলে জেতার পরে টিমের প্লেয়াররা যথেষ্ট টায়ার্ড, ক্লান্ত, এবং ম্যাক্সিমাম ভারতীয় ফুটবল খেলেছে, লোড অনেক বেশি নিয়ে তারা খেলেছে, ক্লান্ত। তো সেই ফুটবলারদেরকে দুদিন ছুটি দেওয়া হয়েছিল, কিন্তু ডুরান্ড কাপের ম্যাচটা আবার পড়ে গিয়েছে 16 তারিখে, ফলত সেই ম্যাচের জন্য প্র্যাকটিসটা করা ইমিডিয়েট ছিল। তাই সেই কারণে মাত্র একদিনের প্র্যাকটিসেই কিন্তু ডুরান্ড কাপ খেলতে হবে ইস্ট বেঙ্গলকে। ফলত মনে করা হচ্ছে যে ইস্ট বেঙ্গল হয়তো ডুরান্ড কাপের এই কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে তাদের টিম অপরিবর্তিত রাখতে পারে, সেই চান্স কিন্তু হাই। কোয়ার্টার ফাইনাল ম্যাচ, একই নকআউট পর্যায়ের ম্যাচ, ডু অর ডাই ম্যাচ, জিততেই হবে। তো এই জায়গায় আর বেশি এক্সপেরিমেন্ট করার জায়গা আছে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, কোনো কোনো প্লেয়ার যদি ক্লান্ত থাকে, যদি ইস্ট বেঙ্গল প্রথম দিকে একটা দুটো গোল করে এগিয়ে যেতে থাকে বা যায়, তাহলে কিন্তু হতে পারে যে টিমে বেশ কিছু রদবদল হতে পারে। আদারওয়াইজ হতে পারে দুই একজনকে রেস্ট দিয়ে টিমকে নামানো হলো, নতুন কিছু প্লেয়ারকে ইনক্লুড করা হলো। যাদেরকে রেস্ট দেওয়া হলো তাদেরকে হয়তো ব্রেকে, মানে হাফ টাইমের পরে বা কখনো তাদেরকে নামানো হলো, যারা খুব বেশি ক্লান্ত। এর মধ্যে সবচেয়ে বেশি বলা যেতে পারে ক্লান্ত লাগছে বা মনে হচ্ছে, সেটা হচ্ছে মোহাম্মদ রশিদ, ক্যাপ্টেন মোহাম্মদ রশিদ। এই আল আরবির বিরুদ্ধে ম্যাচটাতে ক্যাপ্টেন ছিল, প্রচুর লোড নিয়েছে, গোল করেছে, গোল করিয়েছে। তো এহেন ফুটবলারকে হয়তো ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে ম্যাচটাতে তাকে রেস্ট দেওয়া হতে পারে। তো দেখা যাক এক্ষেত্রে কি করেন কোচ অ্যান্টনি লোপেজ হাবেস। সেই ক্ষেত্রে হয়তো এই প্লেয়ারটির বদলে সৌভিক চক্রবর্তীকে মাঝমাঠে খেলানো হতে পারে, আর হয়তো এই ক্রিস ইকোনমিডিস তাকে হয়তো খেলানো হতে পারে, কারণ দুজন বিদেশিকে নিয়েই খেলবে। নাচো মনসালভেকে খেলাবে বলে আমার অন্তত মনে হয়নি, তাহলে তাকে আজকে প্র্যাকটিস করাতো। ডিফেন্সে আমার মনে হয় না কোনো এক্সপেরিমেন্ট করতে পারে। বড় জয় বরিস সিংকে ব্যবহার করতে পারে, সেটাও হয়তো পরবর্তীতে, মানে পরিবর্তক খেলোয়াড় হিসেবে বরিসকে ব্যবহার করতে পারে। আদারওয়াইজ কিন্তু এই আল আরবির বিরুদ্ধে যে ডিফেন্স খেলেছে অল ইন্ডিয়ান, আনোয়ার আলী, সন্দীপ মান্ডি, কিংবা ওই ভাট, হ্যাঁ, অপরদিকে আপনি ধরতে পারেন জয়গুপ্তাকে তো এখন বসানোর কোনো চান্সই নেই। তো এই চারজন ডিফেন্সে অলমোস্ট থাকবেন। আপ ফ্রন্টে জেসিনটিকেই শুরু করার সম্ভাবনা বেশি। জেসিন এবং এডমুন্ড হয়তো থাকবে, বা এডমুন্ডকে হয়তো একদিকে রেখে অন্যদিকে বিপিন সিং বা বিষ্ণু কেউ একজন খেলবে। তো এরকম হতে পারে ফার্স্ট 11। খুব বেশি পরিবর্তন হবার আছে বলে তো আমার মনে হয় না। এখন এই ইন্ডিয়ান আর্মি টিমটা কেমন, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এই ইস্ট বেঙ্গলের যে কোয়ার্টার ফাইনাল ম্যাচের যে প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে, ইন্ডিয়ান আর্মি টিমটা কেমন। দেখুন, এই টিমটা কিন্তু হেলাফেলা করার টিম নয়, তারা যথেষ্ট ফিট টিম, দৌড়তে পারে, 90 মিনিটস কিন্তু তারা দৌড়ে বেড়াবে। এখন
90 মিনিটস দৌড়ে বেড়াবে এত ফিট টিমের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল খেলতে নামবে একটা দিনের প্র্যাকটিস করে, একদিনে প্র্যাকটিস করে খেলতে নামবে। কিন্তু হ্যাঁ, প্লেয়ারদের মধ্যে কি বাড়তি কনফিডেন্স চলে এসছে, কনফিডেন্স আছে, কারণ আল আরবির মতন টিমের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলবে তারা, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলবে তারা, ফলত সেই কনফিডেন্স আছে, মোটিভেশনও আছে টিমের মধ্যে ভরপুর। কেউ কেউ হয়তো ক্লান্ত থাকতে পারে, তো সেটা এখন কোচের কাছে বড় ব্যাপার, কোচ এই বিষয়টাকে কিভাবে ম্যানেজ করবে। তো ইন্ডিয়ান আর্মি এই টিমটাকে যদি দেখা যায়, তারা গ্রুপ স্টেজে ইন্ডিয়ান আর্মির গ্রুপেই কিন্তু ছিল মহামারানও। তো ইন্ডিয়ান আর্মি সমলেশ্বরী স্পোর্টিং উড়িষ্যার এই ক্লাবটাকে 1-0 গোলে হারিয়েছিল। বেনারস বাগপত এই টিমটাকে 3 গোল দিয়েছিল ইন্ডিয়ান আর্মি। মহামারান স্পোর্টিংকে 2-1 গোলে হারিয়েছিল ইন্ডিয়ান আর্মি, দিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠেছে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে খেলতে। মোট 3টে ম্যাচ খেলে 3টে জয়, 9 পয়েন্ট। হ্যাঁ, গোল করেছে তারা 4টে, 6টা গোল করেছে 3টে ম্যাচে, কিন্তু 6টা গোল রয়েছে এই ইন্ডিয়ান আর্মির, ফলত তারা যথেষ্ট ভালো টিম বলেই মনে করা হচ্ছে। যদিও খাতায় কলমে কিন্তু ইস্ট বেঙ্গলই এগিয়ে থেকে নামবে, তবে হ্যাঁ, ইস্ট বেঙ্গলের একটা যেটা বড় মাইনাস পয়েন্টের ক্ষেত্রে থাকবে সেটা হচ্ছে ক্লান্তি এবং একদিনের প্র্যাকটিস। তবে ইস্ট বেঙ্গলের মতন এমন একটা প্রফেশনাল টিম, বিদেশি সমৃদ্ধ একটা টিম, এবং কোচ হাবাস যেখানে রয়েছে, সেখানে ভালো কিছুই আশা করা যেতে পারে। হয়তো ইস্ট বেঙ্গল এখানে কিছুটা এগিয়ে থেকেই নামবে। তবে ওই বললাম যে এই ইন্ডিয়ান আর্মির টিমটা 90 মিনিটস দৌড়তে পারে, মোহামেডান স্পোর্টিং এর মতন টিমকে হারিয়েছে, বা এই সমলেশ্বরী স্পোর্টিং এই টিমটাও কিন্তু যথেষ্ট ভালো বিদেশি সমৃদ্ধ টিম ছিল, তাদেরকে হারিয়েছে। হ্যাঁ, ফলত এই টিমটাও কিন্তু বাড়তি অক্সিজেন নিয়েই নামবে বলা যেতে পারে। অক্সিজেন সিলিন্ডার হচ্ছে কনফিডেন্স। গ্রুপ লিগ চ্যাম্পিয়ন হওয়া, মানে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু তাদের কাছে একটা বড় কনফিডেন্স। অন্যদিকে ইস্ট বেঙ্গলের কাছে বাড়তি কনফিডেন্স হচ্ছে ওই আল আরবির মতন টিমকে হারিয়ে তারা খেলতে নামবে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল। এখন দেখা যাক, এই ম্যাচটা রয়েছে 16 তারিখ সন্ধ্যে 7টার সময় জওহর ক্রীড়াঙ্গনে, সন্ধ্যে 7টা থেকে এই ম্যাচ শুরু হবে, কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ক্রিস ইকোনমিক্স হয়তো তাকে খেলাবে ইস্ট বেঙ্গল কোচ। তবে আপনারা অনেকেই জানতে চান অনেক সময় যে ইফিয়ং এর কি খবর। দেখুন, ইফিয়ং এর ব্যাপারে যে আপডেট পাচ্ছি, ইফিয়ং কিন্তু আপনাদের আগেও আমি কয়েকবার বলেছি যে ডুরান্ড কাপে ইফিয়ংকে পাওয়া যাবে না, ইটস নেক্সট টু ইম্পসিবল, এটা ধরেই চলুন। ডুরান্ড কাপে নয়, তবে হয়তো আইএসএল এর শুরু থেকেই পাওয়া যেতে পারে ইফিয়ংকে, সেক্ষেত্রে কোথাও সমস্যা হওয়ার কথা নয়। খুব মানে ম্যাক্স টু ম্যাক্স তার দেরি হলে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে সে চলে আসতে পারে। আদারওয়াইজ যদি এই যে দেবব্রত সরকার তিনি জানিয়েছিলেন যে ব্যক্তিগত উদ্যোগে তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব তাকে আনা যায়, সেটা হলে হয়তো অগস্টের শেষের উইকটাতে হতে পারে, আদারওয়াইজ সেপ্টেম্বরের শুরুতেই সে চলে আসবে। এখন ইফিয়ং কেন আসছে না, দেখুন আপনাদের বলেইছি যে সেখানে ইবোলা ইয়েলো ভাইরাসে একটা সমস্যা, প্লাস হচ্ছে যে কাগজপত্র জমা দিতে হয়। জানা যাচ্ছে যে ইফিয়ং কিছু ভুল করেছিল প্রথমবার কাগজপত্র জমা দিতে, ফলত সেকেন্ড টাইম কাগজ দিয়েছে, আরো বেশি দেরি হয়ে গেছে। এখন সেখানে 40-45 দিনের আগে ভিসা পাওয়া যাচ্ছে না। যেই মুহূর্তে সে ভিসা পেয়ে যাবে, সেই মুহূর্তে সে প্লেনে উঠে যাবে চলে আসার জন্য। সো ইফিয়ংকে আপনারা ডুরান্ড কাপ ছাড়াই ভাবুন, ডুরান্ড কাপে ইফিয়ংকে ছাড়াই ভাবা ভালো। আইএসএল এ হয়তো শুরুর দিক থেকেই সে খেলতে পারবে, কারণ আরেকটা বিষয় হচ্ছে যে আইএসএল খুব সম্ভবত পিছিয়ে যাচ্ছে এই ব্রাজিল ম্যাচটার জন্য। 4 সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হওয়ার কথা ছিল, যেমনটা আগে প্রেস মিট করেও জানানো হয়েছিল, কিন্তু 4 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে না আইএসএল। আপনারা তো ইতিমধ্যেই জানেন যে আসিয়ান কাপ খেলতে যাবে না ভারত, বাংলাদেশ তার জায়গায় এই অপরচুনিটি পেয়ে গেছে, এবং বাংলাদেশ কিন্তু এই অপরচুনিটিকে গ্র্যাব করতে চাইছে। আসিয়ান কাপে তারা খেলবে। দেখুন, আসিয়ান কাপ খেলাটা কতটা জরুরি ছিল সেটা বাইচুং ভুটিয়া বলেছে, সেটা আপনাদের জানিয়েছি। এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল ভারতের মতন দেশে যারা র্যাঙ্কিং এতটা পিছিয়ে রয়েছে, তাদেরকে আসিয়ান কাপ খেলে নিজেদের র্যাঙ্কটা ভালো করার জায়গা ছিল, প্লাস হচ্ছে ভালো অর্থও পাওয়া যেত, যেটা তারা মিস করলো। উল্টে তারা অর্থ খরচা করছে, ব্রাজিলের বিরুদ্ধে একটা ম্যাচ খেলার জন্য প্রায় 50-60 কোটি টাকা খরচা করছে। এটা বিলাসিতা ছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু বাংলাদেশ তারা কিন্তু এই অপরচুনিটিটা তারা যে পড়ে পাওয়ার 14 আনা পেয়েছে, যেখানে আমার মনে হয় যে আগেই বাংলাদেশকে ডাকা উচিত ছিল পাকিস্তানকে না ডেকে, যেখানে পাকিস্তান খেলছে অথচ বাংলাদেশকে ডাকা হয়নি। যারা ফুটবলটা ইদানিং কালে যথেষ্ট ভালো খেলছে, হামজা চৌধুরী সহ
আরো বেশ কিছু বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার বাংলাদেশ টিমে যোগ দেওয়াতে বাংলাদেশ টিমটা অনেক বেশি শক্তিশালী হয়েছে। তো তাদেরকে আগেই ডাকা উচিত ছিল, পাকিস্তানের থেকে তারা অনেক বেশি ডিজার্ভ করে। যাই হোক, ভারত না খেলাতে এই আসিয়ান কাপ খেলার সুযোগ পেয়ে গেছে বাংলাদেশ। তো বাংলাদেশ কিন্তু টিমটাও ভালো করার চেষ্টা করবে, তারা আসিয়ান কাপে কিন্তু তারা যথেষ্ট প্রভাব ফেলতে চাইছে। এখন এই কারণেই কিন্তু এই ব্রাজিল ম্যাচটা খেলবে বলে, ভারতীয় দল ব্রাজিল ম্যাচ খেলবে বলে আইএসএল কিন্তু পিছিয়ে যাচ্ছে। অক্টোবরে সেকেন্ড উইক নাগাদ হয়তো আইএসএল শুরু হতে পারে। এবারও কিন্তু আইএসএল পিছিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা, এবং কোনোভাবেই 4 সেপ্টেম্বর আইএসএল শুরু হচ্ছে না। কারণ আরেকটা বিষয় যে এখনো পর্যন্ত টিভি সত্ত্ব দেওয়া হয়নি, কারা সম্প্রচার করবে এই খেলা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। ফ্যান কোড একমাত্র দরপত্র নিয়েছিল, বাকি আর কেউ নেয়নি। এখন ফ্যান কোডকে দেওয়া হবে নাকি অন্য আবার নতুন করে টেন্ডার ডাকা হবে, নো ওয়ান নোজ। তো এআইএফএফ সিদ্ধান্ত নেয়নি, দেখা যাক সেক্ষেত্রে কি সিদ্ধান্ত তারা নেয়, তারপর গোটা বিষয়টি বোঝা যাবে। এখন আপনাদের কি মনে হচ্ছে ডুরান্ড কাপের এই কোয়ার্টার ফাইনালে এই ম্যাচটা কতটা কঠিন, কারা এগিয়ে থাকবে কারা পিছিয়ে থাকবে বলে আপনাদের মনে হয়? অতি অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, কমেন্ট বক্সে গিয়ে আপনার মতামত জানান। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।